আমার মতো যদি সবাই এনাদেরকে সহযোগিতা করে বা সবাই যদি হাত বাড়িয়ে দেয়, তাহলে অসহায় মানুষের রাস্তায় ধারে ধারে কাঁদতে হবে না। কিন্তু এই পৃথিবীতে আর এই বাংলাদেশে অনেক মানুষ আছে, কিন্তু এই কাজগুলোর চোখে কেউ কিন্তু করে না। আমি যে কাজগুলো ঘুরে করি, আমি আকি মিশন তথা শিশু ফাউন্ডেশন, আমি নিজে প্রতিষ্ঠাতা এবং আমি চেয়ারম্যান এবং আমি প্রিন্সিপাল। 13টা আমার স্কুল আছে, 13টা স্কুলে আমি একাই করি এবং 13টা স্কুলের আমার 7 জন শিক্ষক আছে। প্রাইমারি স্কুলগুলা, গ্রামের যে প্রাইমারি স্কুলগুলা, সেগুলাতে গিয়ে আমি অডিট করি। 1 থেকে 10 যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো হয়তো গার্জিয়ান গরিব পড়ালেখা করাতে পারতেছে না, তাদের পিছিয়ে আমি সময়টা দিই। হয়তো প্রতিটা স্কুলে 30টা বাচ্চা নেই এবং বেকার যে ছেলেমেয়েগুলো আছে তাদেরকে দিয়ে আমি ক্লাসগুলো করাই। আর ক্লাসের শিক্ষকদের বেতন আমি 10,000 টাকা করি। গণিত আর ইংলিশ এই 2টা ক্লাস করার জন্য 10,000 করে টাকা বেতন দেই। আমার মতো যদি সবাই চিন্তা ভাবনা করে পথ শিশুদের জন্য বা গরিবের ছেলেমেয়ের জন্য, তাহলে কিন্তু বাংলাদেশের সব ছেলেমেয়েরাই সমানভাবে শিক্ষা হতে পারে। কিন্তু আসলে যারা নেতার ছেলে নেতাই হয়, এমপি ছেলে এমপি হয়, গরিব দুঃখের ছেলেমেয়েরা কিন্তু হয় না। এবার আমি 8,000 কম্বল বিতরণ করেছি, কিন্তু আমি কোনো জায়গায় কিন্তু ভিডিও ধারণ করি না। আমার কাজ, আমি ভিডিও ধারণ করব না, কারণ আমি তো একজন সাধারণ মানুষ। ভিডিও ধারণ করলে মানুষ অনেকেই আমাকে খারাপ বলে বা ভালো বলে, সেটা আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গায় ঠিক আছি। পথের শিশু আকি মিশন, পথের শিশু ফাউন্ডেশন আমার, আকি এ কেয়ার আমার, আকি লিমিটেড এন্টারপ্রাইজ আমার, আকি গ্যালারি ফ্যাশন আমার, A1 বাংলা টিভি আমার। আমি এই প্রতিষ্ঠাতা, আমি নিজেই। তো এই কাজগুলো যখন করতে যাব, শত্রু বন্ধু দুইটাই থাকবে। তো এর ভিতরে আমার যে অ্যাডভোকেট স্যার, উনি এই শীতের সিজনে 2,000 কম্বল আমাকে দিয়েছেন। 2,000 কম্বল দিয়েছেন। আবার আমার স্কুল, এই 8টা স্কুলের জন্য উনি নগদ অর্থ 4 লাখ টাকাও দিয়েছেন। শুধু এই 26 সালে টাকা যে দিয়েছেন, আমার তো অবশ্যই সেই জায়গাগুলোতে যা পৌঁছাইতে হবে, না হলে এতগুলোর আমি শিক্ষকদের বেতন কিভাবে দেব। এবং বাচ্চার 3টা স্কুলের মাদ্রাসার স্যার 600 ব্যাগ, স্কুল ব্যাগ এবং জুতার জন্য উনি এটা দিয়েছেন। এখনো আমার ক্লিয়ার কিনা হয় নাই। এবং ফরিদপুর থেকে উনি আবার, ফরিদপুর স্যার পড়াশোনা, আপনি 4 আসনের এমপি প্রার্থী, ওনার জন্য সবাই দোয়া করবেন। এবং আসলে উনি একজন ভালো মনের মানুষ। এরকম যদি এমপি হয় বা নেতা হয়, তাহলে সবার কাজে কিন্তু লাগবে। আর অথচ ওনার মনে কিন্তু কোনো অহংকার নেই। এবং আমি যে সেখানে যাই ছোট বোন হিসাবে, কোর্টে আমাকে সবাই সম্মান করে। কোর্ট থেকে আমি একটা পারিশ্রমিক পাই, প্রায় 70 থেকে 75,000 টাকা পাই প্রতি মাসে। যে টাকাটা পাই আমি সবার পিছনে কিন্তু দান করে দিই। আমার সাথে যে অ্যাডভোকেট শানুর ভাই আছে, উনিও আমার এই অর্থতে কম্বল, উনিও কিন্তু 500 কম্বল দিয়েছে, কিন্তু ওনারা কোনো বেশি আসে না। ঠিক আছে, আমি এই ফাউন্ডেশনে, সামাজিক সাংবাদিক ফাউন্ডেশন, এখানে আমি ডিসেম্বরের 28 তারিখে 50,000 টাকা নগদ দিয়েছি এবং আমি কম্বলও দিয়েছি। আমার কথা, আমাকে যদি জনগণ না দেয়, তাহলে আমি কোথেকে পাবো? এবং এনাদের এই ফাউন্ডেশনটা 3টা অডিট করে গেছে, জাপান এম্বাসি আর সৌদি এম্বাসি থেকে। তো এটার আমি এনাদেরকে বললাম, যে সভাপতিকে বললাম যে আপনারা কার্যক্রম শুরু করেন, উদ্বোধনটা করেন, আমরা যেখান থেকে হোক আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং আমি এর সাথে আরো 1 লক্ষ টাকা অনুদান এই ফাউন্ডেশনে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। এই 26 সালে 1 লক্ষ টাকা আমি দেবো। সকলে আমার জন্য দোয়া করবেন। এবং আমার কথা, কোনো ছেলে মেয়ে যেন বেকার পড়ে না থাকে। যে বেকার ছেলেমেয়েগুলো আছে, আমার ফাউন্ডেশনে শিক্ষকতার চাকরি আছে বিনামূল্যে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর সব ছেলেমেয়ের জন্য সবাই যেন চিন্তা করেন। এবং আমার যে গাজী কবির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনিও একজন ভালো মনের মানুষ। উনিও কিছু অর্থ দেওয়া নিয়ে আছে, কিন্তু এখানে আমরা পেশ করলাম না। এবং আমার গোয়েন্দা ডিপার্টমেন্টে যে ভাইয়া আছে, উনিও ভালো মনের, সবারই সাপোর্ট আছে। পুলিশ সুপার থেকে পরিবর্তন করে আজকে এই নামটা আমরা চূড়ান্তভাবে লিপিবদ্ধ হয়েছে এবং সেই সাথে আমরা এই নামের অনুমোদন পেয়েছি। এবং বিভিন্ন দপ্তরে আমরা পরিপূর্ণ রেজিস্ট্রেশন করার প্রসেসিং চলছে এবং কিছু আংশিক হয়ে গেছে। কিন্তু আমাদের আজকে এই সংগঠন, বাংলাদেশে শত শত সংগঠন আছে, বিভিন্ন সংগঠন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু আমাদের এখানে লেখা আছে সাংবাদিক, আবার সামাজিক ফাউন্ডেশন। এই বাংলাদেশে
সকল শ্রেণীর মানুষ ভিন্ন পথে কাজ করে, কিন্তু আমাদের সাংবাদিকদের মনেও যে একটি আশা আকাঙ্ক্ষা আছে, তারা বিভিন্ন রুট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত দেশ এবং দেশের বাইরেও বিভিন্ন ভাবে মিডিয়ার সাথে জড়িত কাজ করে। কিন্তু দেখা যায় শুধু তারা ভিডিওর মধ্যে এমনকি গণমাধ্যমের সকল দুঃখ দুর্দশা সকল কিছু উঠিয়ে ধরেন, কিন্তু সরাসরি কাজ করেন না। সকলকে জনসচেতনতা করেন এবং সেই সাথে তারা যে সচেতনতামূলক ভাবে এগিয়ে যান, কিন্তু এটা আর কেউ দেখা থাকে না। কিন্তু সবসময় আমাদের সাংবাদিক ভাইবৃন্দরা থাকে ক্যামেরার পিছনে, হিরো থাকে সামনে। কিন্তু আমরা এই পর্যায়ে আমাদের এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো যিনি পিছনে থাকবে তিনিও সামনে থাকবে। এক কথায় সবাই মিলে কাজ করবে উন্নয়নের স্বার্থে, শুধু জনসচেতনতা করবে না, জনশক্তিতে দক্ষতা উন্নয়ন করবে। কিন্তু আমরা আমাদের প্রথম এজেন্ডাই হবে আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা ছোট বড় সকল শ্রেণীর সাংবাদিকদের ফ্রিতে ট্রেনিং করা, যেন আমরা তারা তাদের কর্মক্ষেত্র এবং তাদের প্রফেশনাল লাইফটা সুন্দরভাবে কাজ করতে পারে। ট্রেনিং মানেই অনেক কিছু, ট্রেনিং সম্পর্কে আর বলবো না। ট্রেনিং এর মাধ্যমে তারা প্রত্যেকটা শালীনতার সহিত সুন্দরভাবে ভিডিও ক্লিপস করবে, যা বাংলাদেশের প্রত্যেকটা ভিডিও আন্তর্জাতিক মানসম্মত হবে এবং কি আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের গিয়ে বা বিভিন্ন সভা সেমিনারে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্টেট করবে। তার মধ্যে আমাদের আছে এছাড়াও যেহেতু সামাজিক কর্মকাণ্ড আছে, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা অলরেডি যে কাজগুলো করেছি এগুলো আমাদের সাধারণ সম্পাদক বর্ণনা করবেন। আমি আংশিক বলি, পথ শিশুদের নিয়ে আমরা অলরেডি কাজ চলমান এবং কাজ করতেছি। মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, নুরানি খারিজি মাদ্রাসা, আমরা তাদেরকে পোশাক, খাবার এবং কি পড়ালেখার যে সামগ্রী এগুলো আমরা অলরেডি বিতরণ করছি। বিভিন্ন সময় দেখা যায় যে অন্যের অভাবে মানুষ খাদ্য হচ্ছে না। আমরা দ্রুত আমাদের এই সংগঠনের সদস্যরা বিভিন্ন ভাবে সংবাদ সংগ্রহের মাধ্যমে দেখতে পাই যে খাদ্যের অভাবে তারা মারা যাচ্ছে। খুব দ্রুত তাদের খাবারের ব্যবস্থা করে বিক্রি করবে। আমাদের বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে পোশাকের অভাব, তারা সবাই পোশাক দেয়, বিভিন্ন সংগঠন পোশাকের ব্যবস্থা করে, কিন্তু আমরা একটু ব্যতিক্রম করি। আমরা জরুরি অবস্থাতে কেউ জানতেছে না, বলতেছে না, ততক্ষণে আমরা কাকে অবগত করবো এবং কি কে এত দ্রুত আনতে পারবে, যার ফলে আমরা আমাদের এই সংগঠন থেকে খুব দ্রুত তাদেরকে পোশাক, চিকিৎসা, অন্ন, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা অলরেডি এই কাজগুলো চলমান। সেই সাথে আমাদের এই সাংবাদিকদের এবং এই সংগঠনের মাধ্যমে আগামী এই বছরের শেষের দিকে এবং আগামী বছরের শুরুর দিকে আমরা টিভি চ্যানেল, পত্রিকা, আন্তর্জাতিক মানের ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব। এবং আরো জেনে হয়তো খুশি হবেন, আমাদের এই সংগঠনের মাধ্যমে অলরেডি বেশ কিছু প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধীদের ভোকেশনাল ট্রেনিং, প্রতিবন্ধীদের জন্য হসপিটাল, পুনর্বাসন কেন্দ্র এবং ব্যতিক্রমধর্মী যেই প্রতিষ্ঠানে সকল ধরনের অসহায়, নিরহ, প্রতিবন্ধী, বৃদ্ধ মানুষ কাজ করতে পারবে, সেই একটি মডেল বাজার করার জন্য আমরা অলরেডি উদ্যোগ গ্রহণ করেছি। মডেল কাঁচা বাজারটা হবে শুধু সকল ধরনের কাঁচা বাজারের সকল প্রকার প্রোডাক্ট গুলো পাবে এবং কি নির্দিষ্ট মূল দাঁড়ায় থাকবে এবং গ্রেড এক্সপিআর পর্যন্ত থাকবে। এই কাঁচা বাজার পরিচালনা করবে, মনিটরিং করবে আমাদের এই সংগঠন এবং যারা কর্মরত থাকবে তারা থাকবে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠী। এবং মার্কেটিং এর জন্য আমরা বেশ কিছু বাংলাদেশের বেকার, ডায়াবেটিক্স যারা আছে তাদেরকে আমরা নিয়ে এদের এই মার্কেটিং কাজ করব। এবং পরিবহন সুবিধার জন্য আমরা ব্যতিক্রমধর্মী কিছু পরিবহন সুবিধা চালু করব, যা অনায়াসে একজন হুইল চেয়ার ব্যবহারকারী, একজন বৃদ্ধ এবং একজন নারী সুন্দর স্বতঃস্ফূর্তভাবে লোকাল পরিবহন গুলো ব্যবহার করতে পারে। আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ উদ্যোগ যেটা, আমরা বিভিন্ন ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে
বাঙালি জাতিকে, বাংলাদেশের পিছিয়ে থাকা মানুষদেরকে ট্রেনিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করব। কারণ আমি যখন গত মাসের কথা বলি, গত মাসেও জলবায়ু সম্মেলন, গত মাস বলতে নভেম্বরের জলবায়ু সম্মেলনে ব্রাজিলের বেলেন শহরে উপস্থিত হয়েছিলাম। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দক্ষ জনশক্তি। কেন? দক্ষ জনশক্তি মানেই সকল কাজ দ্রুত সময়ে সমাধান করা, অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল কিছু দ্রুত সমাধান করা এবং মানব কল্যাণের কাজ খুব দ্রুত এগিয়ে যাওয়া। আমরা এই কাজগুলো নিয়েই এগোতে চাচ্ছি। সেই প্রেক্ষাপটে আমাদের উদ্দেশ্যগুলো কিছু বললাম। এই মধ্যে আমাদের মাঝে